হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2025-27 সাবজেক্ট ম্যাথামেটিক্স সিপিএস 3 চ্যাপ্টার 1 আমরা ইতিমধ্যে শুরু করেছিলাম। এর 9টি ক্লাস আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। আজকে আমরা 10 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। মধ্যে আমরা গণিত শিক্ষার বিভিন্ন ক্ষেত্র, জ্ঞানমূলক ক্ষেত্র, অনুভূতিমূলক ক্ষেত্র এবং মনঃসঞ্চালনমূলক ক্ষেত্র এগুলো কিভাবে কাজ করে বা এগুলো কি সেই নিয়ে আলোচনা শুরু করেছিলাম। জ্ঞানমূলক ও অনুভূতিমূলক ক্ষেত্র আলোচনা হয়েছে। আজকে আমরা 10 নম্বর পর্বে মানস সঞ্চালনমূলক ক্ষেত্র বলতে কি বোঝো এই নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, মানস সঞ্চালনমূলক ক্ষেত্র বলতে কি বোঝো? মানস সঞ্চালন ক্ষেত্র বা সাইকোমোটর ডোমেইন বলতে শিক্ষার্থীর শারীরিক দক্ষতা, নড়াচড়া, সমন্বয় ও ব্যবহারিক কাজের সক্ষমতাকে বোঝায়, যেখানে মন ও শরীর একসঙ্গে কাজ করে। সহজ ভাষায় বলতে গেলে কি, শিক্ষণফল শিক্ষার্থীর হাত চোখের সমন্বয়, লেখা, আঁকা, মডেল তৈরি, যন্ত্র ব্যবহার, গাণিতিক উপকরণ চালানো ইত্যাদির মাধ্যমে প্রকাশ পায়, সেটাই মানস সঞ্চালনমূলক ক্ষেত্র। উদাহরণ হিসাবে বলা যায় যে জ্যামিতিক যন্ত্র, স্কেল, কম্পাস, প্রোটেক্টর ইত্যাদি ব্যবহার করে চিত্র আঁকা, অ্যাবাকাস বা গণিত কিট বা গণিতের সামগ্রী ব্যবহার করে যোগ বিয়োগ করা, কাগজ কেটে ভগ্নাংশ বোঝানো, ব্লক বা কিউব দিয়ে সংখ্যা বা আকৃতি তৈরি করা, ব্ল্যাকবোর্ডে পরিষ্কারভাবে অঙ্ক কষা ইত্যাদি এই মানস সঞ্চালনমূলক ক্ষেত্রের অন্তর্ভুক্ত। মূলত বোঝানো হচ্ছে যে যে পরিস্থিতিতে আমরা আমাদের নিজেদের সক্রিয়তা, নিজেদের কর্মকে নিজেদের মনোভাবের সাথে কাজে লাগিয়ে শিক্ষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করছি, সেটাকেই আমরা বলছি মানস সঞ্চালনমূলক ক্ষেত্র। পরের প্রশ্ন হচ্ছে, মানস সঞ্চালনমূলক ক্ষেত্রের প্রধান উদ্দেশ্য বা মূল উদ্দেশ্য কি? মানস সঞ্চালনমূলক ক্ষেত্রের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীর শারীরিক দক্ষতা ও ব্যবহারিক কাজের মাধ্যমে মন শরীরের সমন্বয় গড়ে তোলা এবং শেখা জ্ঞান বাস্তবে প্রয়োগ করতে সক্ষম করে তোলা। পরের প্রশ্ন হচ্ছে, মানস সঞ্চালনমূলক ক্ষেত্রের বর্গীয়করণ সম্পর্কে লেখো অথবা মানস সঞ্চালনমূলক ক্ষেত্রের বিভিন্ন স্তরগুলি আলোচনা করো। বিভিন্ন বিশেষজ্ঞরা বিভিন্নভাবে মানস সঞ্চালনমূলক ক্ষেত্রের বর্গীকরণ করেছে। বিভিন্ন বিশেষজ্ঞরা বিভিন্নভাবে মানস সঞ্চালনমূলক ক্ষেত্রের বর্গীকরণ করেছেন, তবে সিম্পসনের বর্গীকরণটি সর্বাধিক উল্লেখযোগ্য। মনোবিজ্ঞানী সিম্পসন মানস সঞ্চালন ক্ষেত্রে বর্গীকরণের ক্ষেত্রে মোট 7টি স্তরের কথা উল্লেখ করেছেন। এখানে আমরা সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তরের দিকে আলোচনা করব। প্রথম হচ্ছে প্রত্যক্ষণ বা পারসেপশন, দ্বিতীয় হচ্ছে সেট, 3 নম্বর স্তর হচ্ছে নিয়ন্ত্রিত প্রতিক্রিয়া বা গাইডেড রেসপন্স, 4 হচ্ছে কৌশল বা মেকানিজম, 5 হচ্ছে জটিল বাহ্যিক প্রক্রিয়া কমপ্লেক্স ওভার্ট রেসপন্স, 6 হচ্ছে সহযোজন বা অ্যাডাপ্টেশন এবং 7 হচ্ছে সৃষ্টি করা বা অরিজিনেশন। এই হচ্ছে 7টা স্তর। এরপর আমরা এই 7টা স্তরকে বিস্তারিতভাবে বুঝে নেব। প্রথম হচ্ছে মানস সঞ্চালনমূলক ক্ষেত্রে সর্বনিম্ন স্তর। প্রত্যক্ষণ বলতে কি বোঝায়? প্রত্যক্ষণ হচ্ছে মানস সঞ্চালনমূলক ক্ষেত্রের প্রথম ধাপ। এই স্তরে শিক্ষার্থীর ইন্দ্রিয় সজাগ হয় এবং কোনো বিষয় ও বস্তু সম্পর্কে সজাগ হয়। যখন শিক্ষার্থী কাজ শুরু করে না, বরং কাজটি কিভাবে করতে হবে সেটা বুঝে নেয়। অর্থাৎ শিক্ষার্থী যখন ইন্দ্রিয়ের মাধ্যমে মূলত শ্রবণ, দৃষ্টি, স্পর্শ ইত্যাদি কোনো কাজ বা দক্ষতাকে চিহ্নিত বা বুঝে নেওয়া ও অনুকরণ করার জন্য প্রস্তুত হয়, সেই অবস্থাকেই প্রত্যক্ষণ বলা হচ্ছে। যে যখন সে বিষয়টিকে বুঝে নেয় এবং করার জন্য সেটার প্রতি তার মনোযোগ সঞ্চারিত হয়, সেটাকেই আমরা প্রত্যক্ষণ বলছি। উদাহরণস্বরূপ বলা যায়, শিক্ষক কিভাবে স্কেল ও কম্পাসের ব্যবহার করছিলেন তা মনোযোগ দিয়ে দেখা, ব্ল্যাকবোর্ডে অঙ্ক কষার ধাপগুলি লক্ষ্য করা, জ্যামিতিক চিত্র আঁকার সময় দাগ, কোণ, দূরত্ব পর্যবেক্ষণ করা। পরের প্রশ্ন হচ্ছে, মানস সঞ্চালনমূলক ক্ষেত্রের দ্বিতীয় স্তর সেট বলতে কি বোঝো?
সেট কথাটির অর্থ হলো কোনো একটি নির্দিষ্ট ধরনের কাজের জন্য প্রস্তুতি নেওয়া। এর মাধ্যমে মানসিক প্রস্তুতি, শারীরিক প্রস্তুতি এবং প্রাক্ষবিক প্রস্তুতির অন্তর্ভুক্ত। অর্থাৎ শিক্ষার্থী যখন কোনো কাজ করার জন্য মানসিক, শারীরিক এবং আবেগগত বা অনুভূতিগত দিক থেকে প্রস্তুত থাকে এবং কাজ শুরু করার ইচ্ছা ও প্রস্তুতির প্রকাশ পায়, তখন সেই অবস্থাকে সেট বলা হচ্ছে। অর্থাৎ কোনো কাজটি করার জন্য সে এবারে তৎপর হয়ে ওঠে। উদাহরণ হিসাবে বলা যায় যে জ্যামিতিক যন্ত্র হাতে নিয়ে চিত্র আঁকার জন্য প্রস্তুতি নেওয়া, বোর্ডে উঠে অঙ্ক করার জন্য মানসিক প্রস্তুতি নেওয়া ইত্যাদি এই সেটের অন্তর্ভুক্ত। পরের প্রশ্ন হচ্ছে মানুষ সঞ্চালনমূলক ক্ষেত্রে তৃতীয় স্তর নিয়ন্ত্রিত প্রতিক্রিয়া বলতে কি বোঝো? মানুষ সঞ্চালন ক্ষেত্রে তৃতীয় স্তর নিয়ন্ত্রিত প্রতিক্রিয়া এই স্তরে শিক্ষার্থী অনুসরণ করে এবং প্রচেষ্টা ও ভুলের ট্রায়াল অ্যান্ড এররের দ্বারা কাজ শুরু করে এবং মিথস্ক্রিয়া করে। শিক্ষার্থী যখন শিক্ষকের নির্দেশ, অনুকরণ ও সহায়তার মাধ্যমে কোনো কাজ ধীরে ধীরে ও নিয়ন্ত্রণের মধ্যে রেখে সম্পাদন করতে শেখে, তখন সেই স্তরকেই নিয়ন্ত্রিত প্রতিক্রিয়া বলা হয়। এই প্রশ্নটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই প্রচেষ্টা ও ভুলের বিষয়টি কাজ করে কোন স্তরে? তো তখন এটা আমাদের বুঝতে হবে যে মানুষ সঞ্চালন ক্ষেত্রে নিয়ন্ত্রিত প্রতিক্রিয়া স্তরের অন্তর্ভুক্ত। এই প্রশ্নটা বিগতবারেও এসেছিল। তো উদাহরণস্বরূপ বলা যায় যে শিক্ষকের নির্দেশ মেনে ধাপে ধাপে জ্যামিতিক চিত্র আঁকা, বোর্ডে উঠে শিক্ষকের দেখানো মতো অঙ্ক কষা, মডেল বা চার্ট বানানোর সময় নির্দেশ অনুসরণ করা এই নিয়ন্ত্রিত প্রতিক্রিয়ার অন্তর্ভুক্ত। নেক্সট হচ্ছে মানুষ সঞ্চালনমূলক ক্ষেত্রে চতুর্থ স্তর কৌশল বলতে কি বোঝো? মানুষ সঞ্চালনমূলক ক্ষেত্রে চতুর্থ স্তর কৌশল। এই স্তরে শিক্ষার্থীরা তার শেখা প্রতিক্রিয়াকে অভ্যাসে পরিণত করে এবং আত্মবিশ্বাসের সাথে প্রতিক্রিয়া করে থাকে। অর্থাৎ শিক্ষার্থী যখন কোনো কাজ নিয়মিত অনুশীলনের মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে কম ভুল ও দক্ষতার সঙ্গে করতে পারে এবং শিক্ষকের সরাসরি সাহায্যের প্রয়োজন হয় না, তখন সেই বিষয়টিকেই কৌশল বলা হচ্ছে। অর্থাৎ যে কাজটা আমরা বারবার করার মধ্যে দিয়ে সেই কাজটা করার প্রতি একটা দক্ষতা নিয়ে আসবো, যে আমরা অতি সহজে সেই কাজটা করে ফেলবো, তখন সেই জিনিসটা হচ্ছে আমাদের কৌশল। উদাহরণ হচ্ছে নিজে নিজে সঠিকভাবে জ্যামিতিক চিত্র আঁকা, দ্রুত ও নির্ভুলভাবে অঙ্ক কষা, অ্যাবাকাস বা গণিত উপকরণগুলি সাবলীলভাবে ব্যবহার করতে পারা, বোর্ডে পরিষ্কার ও আত্মবিশ্বাসের সঙ্গে অঙ্কের সমাধান করা ইত্যাদি। পরের প্রশ্ন হচ্ছে মানুষ সঞ্চালনমূলক ক্ষেত্রে পঞ্চম স্তর জটিল বাহ্যিক প্রক্রিয়া বলতে কি বোঝো? মানুষ সঞ্চালনমূলক ক্ষেত্রের পঞ্চম স্তর হচ্ছে জটিল বাহ্যিক প্রক্রিয়া। এই স্তরে শিক্ষার্থীরা জটিল প্যাটার্ন বা দক্ষতা মূলক প্রক্রিয়া খুব সহজে করতে পারে। অর্থাৎ শিক্ষার্থী যখন কোনো কাজ খুব দ্রুত, নির্ভুলভাবে, আত্মবিশ্বাসের সাথে ও উচ্চ মাত্রার দক্ষতায় সম্পাদন করে, তখন তার কাজের সমন্বয় ও ধারাবাহিকতা স্পষ্টভাবে প্রকাশ পায়, তখন সেটাকে জটিল বাহ্যিক প্রক্রিয়া বলে। অর্থাৎ যখন আমরা বিষয়টিকে রপ্ত করার পর অতি সহজে, নির্ভুলভাবে, অতি কম সময়ে নিজেদের আত্মবিশ্বাস বজায় রেখে তাড়াতাড়ি কাজটি করে ফেলবো, সেই কাজটি তখন আমাদের বোঝাবে যে আমরা সেই বিষয়ে পারদর্শিতা অর্জন করেছি। এই জিনিসটাই হচ্ছে আমাদের জটিল বাহ্যিক প্রক্রিয়া। উদাহরণ হিসেবে বলা যায় খুব অল্প সময়ে সঠিকভাবে জ্যামিতিক চিত্র অঙ্কন করে ফেলা, জটিল অঙ্ক দ্রুত ও নির্ভুলভাবে সমাধান করা, অ্যাবাকাস বা গণিত কিট অত্যন্ত সাবলীলভাবে ব্যবহার করা, বোর্ডে পরিষ্কার ও ধারাবাহিক এবং আত্মবিশ্বাসের সাথে কোনো অঙ্ক উপস্থাপন করতে পারে। পরের প্রশ্ন হচ্ছে মানুষ সঞ্চালনমূলক ক্ষেত্রে ষষ্ঠ স্তর সহযোজন বলতে কি বোঝো? মানুষ সঞ্চালনমূলক ক্ষেত্রে ষষ্ঠ স্তর সহযোজন। এই স্তরে শিক্ষার্থীদের দক্ষতা এমন স্তরে উন্নীত হয় যে সে তার প্রতিক্রিয়াকে দরকার মতো পরিমার্জন করতে পারে। অর্থাৎ শিক্ষার্থী যখন শারীরিক দক্ষতা ও কৌশলকে নতুন পরিস্থিতি, সমস্যা ও প্রয়োজন অনুযায়ী পরিবর্তন ও মানিয়ে নিয়ে সফলভাবে ব্যবহার করতে পারে, তখন সেই স্তরকে সহযোজন বলা হচ্ছে। অর্থাৎ যে পরিস্থিতিতে সে নিজের প্রয়োজনীয় সমস্যাটিকে অতি সহজে ব্যাখ্যা করে বিভিন্নভাবে ভেঙে নিয়ে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে, প্রয়োজনীয় বিষয়টিকে পরিবর্তন, অর্থাৎ কিছু জায়গায় প্রয়োজন হলে পরিবর্তন করতে হবে, তো পরিবর্তন করতে পারে। তো এই বিষয়টি হচ্ছে সহযোজন।
উদাহরণ হিসাবে বলা যায় নতুন ধরনের প্রশ্নের আগে জ্যামিতিক দক্ষতার প্রয়োগ করা, বিভিন্ন উপকরণ ব্যবহার করে একই গণিত ধারণা বোঝানো, অচেনা সমস্যায় নিজে থেকে পদ্ধতি বদলে সমাধান করা, শ্রেণীকক্ষে বিভিন্ন পরিবেশে বোর্ডের কাজ মানিয়ে নেওয়া ইত্যাদি। প্রশ্ন হচ্ছে মানুষ সঞ্চালনমূলক ক্ষেত্রে সবশেষ ও সর্বোচ্চ স্তর সপ্তম স্তর সৃষ্টি করা বলতে কি বোঝো? মানুষ সঞ্চালনমূলক ক্ষেত্রে সর্বশেষ ও সর্বোচ্চ স্তর হচ্ছে সপ্তম স্তর। এই স্তরটি শিক্ষার্থীরা কোনো নির্দিষ্ট সমস্যার সমাধানের জন্য নতুন প্রতিক্রিয়া করতে পারে। এটি এই ক্ষেত্রের সর্বোচ্চ স্তর এবং এটি শিক্ষার্থীর সৃজনাত্মক প্রতিক্রিয়ার সাথে সংযুক্ত। অর্থাৎ যখন শিক্ষার্থী অর্জিত শারীরিক দক্ষতা, কৌশল ও অভিজ্ঞতাকে ব্যবহার করে নিজে থেকে নতুন পদ্ধতি, নতুন কাজ, নতুন কৌশল উদ্ভাবন করতে পারে, তখন সেই স্তরকে সৃষ্টি করা বলা হয়। এটি মানুষ সঞ্চালনমূলক ক্ষেত্রের সর্বোচ্চ ধাপ, যেখানে শিক্ষার্থী আর শুধু অনুসরণ করে না বরং উদ্ভাবক হয়ে ওঠেন। এখানে শুধুমাত্র সে কাজটা করছে না, নতুন বিষয়টিকে কাজে লাগিয়ে নতুন কিছু নিজে থেকে সৃষ্টি করতে পারছে। উদাহরণ হিসাবে নিজে থেকে নতুন ধরনের গাণিতিক উপকরণ বা মডেল তৈরি করা, অঙ্ক সমাধানের নতুন কৌশল বের করা, বিভিন্ন উপায়ে জ্যামিতিক চিত্র আঁকার পদ্ধতি উদ্ভাবন করা, শ্রেণীকক্ষে গণিত শেখানোর নতুন কার্যক্রম বা ডিজাইন তৈরি করা ইত্যাদি হচ্ছে এই সৃষ্টি করা অন্তর্ভুক্ত। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন হচ্ছে গণিত শিক্ষায় মানুষ সঞ্চালনমূলক ক্ষেত্রের গুরুত্ব কি? গণিত শিক্ষায় মানুষ সঞ্চালনমূলক ক্ষেত্রের গুরুত্ব অপরিসীম। এই ক্ষেত্রের মাধ্যমে শিক্ষার্থীর হাতে কলমে কাজ করার দক্ষতা, মন শরীরের সমন্বয়, গাণিতিক নির্ভুলতা ও বাস্তবে প্রয়োগ করার ক্ষমতা বৃদ্ধি পায়। ফলে গণিত শিখন আরও কার্যকর, আনন্দদায়ক ও স্থায়ী হয়ে ওঠে। এটাই হচ্ছে মানুষ সঞ্চালনমূলক ক্ষেত্রের গুরুত্ব। অর্থাৎ যেখানে শিক্ষার্থী সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে এবং হাতে কলমে কাজের মধ্যে দিয়ে বিষয়টিকে সে আত্মস্থ করবে এবং বিষয়টির প্রতি শুধুমাত্র আগ্রহ তৈরি হবে না, এর মধ্যে দিয়ে বিষয়টিকে সে ভালোবাসতে শিখবে এবং নিজে থেকে বিষয়টি নিয়ে আরও নতুন নতুন কাজ করতে শিখবে। এই ছিল আজকে আমাদের গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন। এর মধ্যে দিয়ে আমাদের ফার্স্ট চ্যাপ্টার আজকে শেষ হলো এবং অবশ্যই চ্যানেল ভিজিট করে প্রত্যেকটা পর্ব আলোচনা দেখে নিও।